করি সেটা হলো হরমোনাল মেডিকেশন। গতকালকে এই পর্যন্ত পড়িয়েছিলাম, তো আজকে আবার একটু ওইখান থেকে আরেকটু রিট্রাইভ করা হবে। হরমোনাল মেডিকেশন সাপ্রেস দ্য ইমিউন সিস্টেম এন্ড ব্লক নরমাল হরমোনস ইন হরমোন সেন্সিটিভ টিউমার। তো আমরা জানি যে আমাদের হরমোন সেন্সিটিভ টিউমার মূলত দুইটা, একটা হলো অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট আর একটা হলো এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট। এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার হলো ব্রেস্ট ক্যান্সার আর ইউটেরাস ক্যান্সার, এবং প্রোস্টেট ক্যান্সারটা হলো অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো এখানে এই হরমোন সেন্সিটিভ যে ড্রাগগুলো আছে ব্যবহার করে, প্রথমে আসে হলো ইস্ট্রোজেন লাইক ডাইথাইলস্টিলব্রিস্টল used in treatment of prostate cancer and also emergency and also estrogen receptor modulator, এখানে এটা ব্যবহার করা হয়। এরপর আসে হলো অ্যান্টি এস্ট্রোজেন্স। এই এই ড্রাগগুলা লাইক অ্যানাস্ট্রোজল, লিট্রোজল, তারপরে এসইআরএম, এই ড্রাগগুলা কোথায় ব্যবহার করা হয়? যে মানে এই ড্রাগগুলা কি করে আমাদের বডির যে এস্ট্রোজেন লেভেলকে কমায় দেয়। হ্যাঁ, এটা হলো অ্যান্টি এস্ট্রোজেন ড্রাগ লাইক কি লেট্রোজল, অ্যানাস্ট্রোজল। আমরা গতকালকে এই বিষয়ে একটু অলরেডি পড়েছি ফেলেছি। তো প্রথমেই আসি, এই অ্যান্টি এস্ট্রোজেন ড্রাগগুলা মূলত ব্রেস্ট ক্যান্সার রিলেটেড যে ক্যান্সারগুলো হয়, ব্রেস্টে যে ক্যান্সার হয়, এটার ভিতরে খুবই কমনলি ব্যবহার করা হয়। ইউজড ফর ব্রেস্ট ক্যান্সার, অ্যান্টি এস্ট্রোজেন ড্রাগগুলা ব্রেস্ট ক্যান্সারে ব্যাপক ব্যবহৃত হয়। মোস্টলি এই এসসিআরএম ড্রাগ, সিলেক্টিভ এস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। আমরা এর আগেও বলেছিলাম যে এস্ট্রোজেন আমাদের প্রয়োজন হলো বোনসের জন্য। ঠিক আছে, আমাদের প্রয়োজন হলো বোনসের জন্য এসইআরএম। হ্যাঁ, এস্ট্রোজেন আমাদের দরকার হয় হলো বোনসের জন্য। এস্ট্রোজেনের এস্ট্রোজেন হ্যাজ এস্ট্রোজেনিক এফেক্ট ইন বোন এসইআরএম। এই রালক্সিফেন, টামোক্সিফেন, তারপর ট্রোমেরিফেন, এই যে ড্রাগগুলো আছে, এই ড্রাগগুলো কি করে? এরা আমাদের বডির যে এস্ট্রোজেনটা আমাদের ব্রেস্টের দিকে যায়, ইউটেরাসের দিকে যায়, এইটাকে ডাইভার্ট করে আমাদের বোনসে নিয়ে যায়, এবং আমাদের ব্রেস্ট এবং ইউটেরাসের দিকে যে এস্ট্রোজেনটা যাওয়ার কথা ছিল সেটাকে ফ্লোটা কমায় দেয়, যার ফলে এরা ক্যান্সারের হাত থেকে রক্ষা পায়। এই কাজটা এরা করে, এই টামোক্সিফেন, রালক্সিফেন, টোমেরিফেন এরা। এবং অ্যাট এ টাইম এরা আমাদের বোন হেলথ গ্রো করে, মানে বোন হেলথ প্রমোট করে, এবং আমাদের ব্রেস্ট এবং ইউটেরাসকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করে, রিডিউস দ্য রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার হোয়াইল প্রমোটিং বোন হেলথ। এইভাবে এই আমাদের টেমোক্সিফেন, রালোক্সিফেন, টুমিরিফেন এই ড্রাগগুলো কাজ করে। হ্যাঁ, এটা এর আগেও বলেছি, এবং এই কারণে তোমার এই ড্রাগগুলা অস্টিওপোরোসিস ম্যানেজমেন্টে ব্যবহৃত হয়। জাস্ট এটুকু কি বলবো, এই এসইআরএম ড্রাগ যে টামোক্সিফেন, রালোক্সিফেন, এই ড্রাগগুলা মূলত প্লেস অনুযায়ী মানে এস্ট্রোজেন বাড়ায় আবার কোথাও কমায়, বুঝছো? তো এই এই এসইআরএম ড্রাগগুলা তোমার তাহলে কেন দেওয়া হয় ক্যান্সারের ট্রিটমেন্টে? কারণ এই ড্রাগগুলার বোন হেলথ প্রমোট করে, আবার এট এ টাইম সেটা ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশনে সাহায্য করে। ঠিক আছে, এই কারণে। এবার আসি হলো অ্যান্ড্রোজেন্স। হ্যাঁ, অ্যান্ড্রোজেন্স কি আছে? আচ্ছা, এরপরে আরেকটা আছে, আহ, আচ্ছা, অ্যান্ড্রোজেন্স টেস্টোস্টেরন, ফ্লুক্সোমেস্টেরন, এগুলো ব্যবহার করা হয়। এটা তোমার আম, দাঁড়াও, এখানে স্লাইডটা আছে। নাই। আচ্ছা, এই অ্যান্ড্রোজেন যেগুলো আছে এরাও ব্যবহার করা হয় ফর ক্যান্সার ট্রিটমেন্ট, বিশেষ করে তোমার প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে। তারপরে অ্যান্টি অ্যান্ড্রোজেন্স লাইক ক্যাসোডেক্স এটসেট্রা। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে এই অ্যান্টি অ্যান্ড্রোজেন্স বা ক্যাসোডেক্স এই ড্রাগটা খুবই ব্যবহৃত হয়। তারপরে প্রোজেস্ট্রিনস, মিজেস্ট্রল, এটা ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে খুব ব্যবহৃত হয়, এই যে মিজেস্ট্রল। ঠিক আছে, ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে খুবই ব্যবহৃত হয় মিজেস্ট্রল।
হ্যাঁ, ওইদিন দেখলাম একটা আপু মানে প্রেগন্যান্সি উনি হইলো ভাইয়া জার্নি করে তো এর জন্য যে মিসক্যারেজ না হয় এর জন্য প্রজেস্টেরন হরমোন দিচ্ছে ট্যাবলেটের মাঝে। হ্যাঁ, প্রোজেস্টেরল কি এটা কেন? অ্যান্ড মানে ওই যে কি বলে ইয়ের পার্থক্যটা দেখো তাইলেই হয়ে যাবে। আম, না রে, কোলিনার্জিক এখানে একটা প্রোস্টাগ্ল্যান্ডিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস ওইখানে পড়াইছিলাম না, এখানে জিনিসটা আছে। হ্যাঁ, স্টপ ইউটেরাইন কন্ট্রাকশন, প্রমোট ইউটেরাইন কন্ট্রাকশন মনে আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস, প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটরস কি করে? প্রমোট ইউটেরাইন কন্ট্রাকশন, আর প্রোস্টাগ্ল্যান্ডিন সাপ্রেস দ্য ইউটেরাইন কন্ট্রাকশন। সেখানে এই ইয়ে আছে, এই কি বলে এই ধরনের ড্রাগগুলো এখানে পাওয়া যায়। হ্যাঁ, এরপর আসলে ইমিউনো মডুলেটরস ড্রাগ। ইমিউনো মডুলেটরস ড্রাগ, এই ড্রাগগুলো মূলত কি করে? দে স্টিমুলেট দ্য ইমিউন সিস্টেম টু এলিমিনেট অ্যান্ড ডেস্ট্রয় দ্য ক্যান্সার সেলস। এই এই নিচের যে ড্রাগগুলা এরা ক্যান্সার ক্যান্সার উৎপন্নকারী যে সেল এদেরকে সাপ্রেস করে দেয়। দে স্টিমুলেট বোন ম্যারো অ্যাক্টিভিটি আফটার ডিউরিং ইনডিউসড বোন ম্যারো সাপ্রেশন। অনেস্টলি যদি বলি যে তোমার ক্যান্সার হলে আমাদের বোন ম্যারো ডিপ্রেশন হয়, এটা তো আমরা অলরেডি পড়ে জেনে ফেলছি, যে কারণেই তো তোমার এই যে আরবিসি ডাব্লিউসি প্লেটলেট কমে যায়, তাই না? তারপরে তোমার কেমোথেরাপিউটিক দিলে, মানে এই যে ক্যান্সারের ড্রাগগুলা দিলে, লাইক মেথোট্রিক্স এগুলো ব্যবহার করলে তোমার ইয়ে যে কমে যায়, ওটার নাম জানি কি? নাদির ভাইয়া। হ্যাঁ, মানে নাদের নাদের যে পিরিয়ড চলে আসে, তো সেক্ষেত্রে দেখা যায় যে তোমার এই ফিলগ্রিস্টিম, পিক ফিলগ্রিস্টিম, সরি, বলতেছে আলফা ইন্টারফেরন, বেটা ইন্টারফেরন, সরি ভুল বলছি। এই আলফা ইন্টারফেরন, বেটা ইন্টারফেরন এই ড্রাগগুলা আমাদের আম, আচ্ছা, এই ড্রাগগুলা কি করে তাহলে আমাদের আমাদের যেই ক্যান্সার সেলকে আমরা ডিস্ট্রয় করে দেই। উল্টা পাল্টা বলে ফেলছি, বুঝছো? ইমিউনোমodulator ড্রাগ বলতে গিয়ে কোলন স্টিমুলেটর বলে ফেলতেছি। সরি, আই রিপিট, আর একটু ভালোভাবে বলি। হ্যাঁ, ইমিউনোমodulator দে স্টিমুলেট দ্য ইমিউন সিস্টেম টু এলিমিনেট এন্ড ডিস্ট্রয় দ্য ক্যান্সার সেলস। এই যে ইমিউনোমodulator, আলফা ইন্টারফেরন, বেটা ইন্টারফেরন এই ড্রাগগুলা কি করে? আমাদের যে যেই সেলগুলা ক্যান্সার করে তাদেরকে ডিস্ট্রয় করে দেয়, এবং এমন ড্রাগকে আলফা ইন্টারফেরন, বেটা ইন্টারফেরন, এটা ইম্পর্টেন্ট ড্রাগ। হ্যাঁ, এবং এইভাবে করে তারা কাজ করে। মোস্টলি আলফা ইন্টারফেরন ক্যাপোসিস সার্কোমা ছাড়া ক্যাপোসিস এইডস পেশেন্টদের হয়। এই যে এইডস পেশেন্টদের এই ক্যাপোসিস সার্কোমা হয়, এটাতে ব্যাপক ব্যবহৃত হয় আলফা ইন্টারফেরন। বিটা ইন্টারফেরন এটাও ব্যবহৃত হয়। হ্যাঁ, আদার্স যে ক্যান্সার গুলোতে তো এই ড্রাগটা খুবই ব্যবহৃত হয়। এরপর হলো কোলোনি স্টিমুলেটরস। কোলোনি স্টিমুলেটরস হলো স্টিমুলেট বোন ম্যারো অ্যাক্টিভিটি আফটার ড্রাগ ইনডিউসড বোন ম্যারো সাপ্রেশন। আচ্ছা, এইখানে বিষয়টা এটা এটা আগে বলে ফেলছি ভুলে, মানে এটা একটু বিষয় আছে। এটা হলো আমরা যে ইয়ে খাই, কি বলে, আমরা যে এই যে মেথোট্রিক্সেট, তারপরে ডক্সোরুবিসিন এগুলা যে খাই, খাওয়ার ফলে কি হয়? আমাদের বোন ম্যারো সাপ্রেশন হয়। এখন বোন ম্যারো সাপ্রেশন তো আমাদের জন্য ভালো না। তখন ওই ড্রাগের পাশাপাশি কোলন স্টিমুলেটরস এই ড্রাগগুলো দেওয়া হয়। এরা কি করে? স্টিমুলেট বোন ম্যারো অ্যাক্টিভিটি। যেই বোন ম্যারোটা অ্যাক্টিভিটিটা ডাউন ছিল এই যে মেথোট্রিক্সের বা ডক্সোরিবোজেন এইসব কারণে, এই ফিলগ্রিস্টিম, পেগফিলগ্রাস্টিম এরা কি করে? এগুলা ওই সাপ্রেসড বোন ম্যারো অ্যাক্টিভিটিটাকে আবার রিঅ্যাক্টিভেট করে দেয়। হ্যাঁ, এই যে এরিথ্রোপয়েটিন, এটা কি পয়জন, ট্রেড নাম হলো পয়জন, এই ড্রাগগুলো ব্যবহার করা হয় তাদের যেই ড্রাগের ইয়ে কি বলে, আহ, অন্যান্য আদার্স ড্রাগের খাওয়ার ফলে যে বিএমডি, বোন ম্যারো ডিপ্রেশন হয়েছিল, সেটাকে আবার তারা রিভার্স করে ফেলে এই ড্রাগগুলো। ঠিক আছে? আরেকটা আছে ওপ্রেল ভেইকিন। এটা এই যে ফিলগ্রাস্টিম, প্রেক ফিলগ্রাস্টিম, এরা ডাব্লিউবি, এই যে লিখে রাখো এই জিনিসটা, এই ফিলগ্রাস্টিম, প্রেক ফিলগ্রাস্টিম, এটা ডাব্লিউবিসি প্রোডাকশনে হেল্প করে। লিখে রাখো এটা।
এরাইথ্রোপয়েটিন আমরা জানি, এরিথ্রোপয়েটিন মানে কি? আরবিসি। তাহলে আরবিসি প্রোডাকশনে ব্যবহৃত হয় এরাইথ্রোপয়েটিন, হ্যাঁ, এরিথ্রোপয়েটিন আলফা। আরেকটা আছে হইলো ওপ্রাল ভেইকিন, এইটা একটা এখানে নাই না? আচ্ছা, এখানে নাই। আরেকটা জিনিস আমি বানানটা বলে একটু লিখে রাখো। এখানে নাই, সেটা হলো ওপ্রাল ভেইকিন। এই যে এই জায়গাটা লিখে রাখো, খালি জায়গাটায়। ও পি আর ই এল, ও পি আর ই এল ভি ই কে আই এন, ওপ্রাল ভেইকিন। ও পি আর ই এল ভি ই কে আই এন। ওপ্রেল ভেইকিন এরা প্লাটিলেট প্রোডাকশনে সাহায্য করে, হ্যাঁ, প্লাটিলেট। লিখছো? তাহলে কারো যদি ডেঙ্গু হয়, তাহলে কি ওপ্রাল ভেইকিন ব্যবহার করা যাবে না? ডেঙ্গু হলে ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ, যাবে। মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট জিনিস, খুব ইম্পর্টেন্ট। এগুলো এখানে নাই, বাট কোশ্চেনে পাওয়া গেছে। এবার আসি হলো ম্যানেজমেন্ট অফ জেনারেল সাইড এফেক্টস অফ কেমোথেরাপি। প্রথমে আসে হলো নাউসিয়া, ভমিটিং, antibiotics 30 to 60 minutes before chemo and PRN, without food and fluid 4 to 6 hours before and 12 to 48 hours after chemotherapy. Provide bland food in a small amount. আচ্ছা, আহ, কি বলছে? Provide bland food in a small amount মানে হলো আহ, যে খাবারগুলা যে খাবারগুলা তোমার মানে মানে কি বলে, উম, হজম হইতে বেশি ইয়ে করে না, কি বলে, মানে প্রবলেম করে না, এই ধরনের খাবারগুলোর কথা বলা হচ্ছে, হ্যাঁ। তারপরে আসি হলো স্টোমাটাইটিস, মানে হ্যাঁ, যেই, আপনার কথা আটকে আটকে যায়। এখন কি শুনতে পাও এখন? জি ভাই। অনেক সময় নেটওয়ার্ক আপ ডাউন করে, তো এই জন্য। এরপরে আসি হইলো স্টোমাটাইটিস, ওই যে মুখে ঘা হয় না, স্টোমাটাইটিস। আচ্ছা, এই স্টোমাটাইটিসের ম্যানেজমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট, আমি অনেকবার পাইছি। প্রথমেই আসি ওই যে মুখ, মানে একদম মুখের মনে হয় যে চামড়া ছিলে গেছে বা চামড়া উঠে আসছে, এরকম মনে হয়। তো এই জন্য স্যালাইন ব্যবহার করা যেতে পারে, নর্মাল স্যালাইন আর কি, অথবা সোডিয়াম বাইকার্বনেট মাউথ রিন্স, গুড ওরাল হাইজিন, এগুলো ব্যবহার করা যেতে পারে। তারপরে হলো আহ এরপর হলো রাইন্স মাউথ উইথ লিডোকেইন বিফোর মিলস। ইয়েস, রিন্স মাউথ উইথ লিডোকেইন বিফোর মিলস। কেন? কারণটা হলো আহ এই যেহেতু এই কেমো ড্রাগ গুলো আমাদের মুখের চামড়া ছিলে ফেলে, আই মিন ওই স্টোমাটাইটিস ঘটায় আর কি, একদম মুখের ইয়েতে মনে যে রক্ত বেরোবে এরকম মুখের চামড়া দিয়ে। তো এই লিডোকেইন কি করে, এই মানে প্রবলেম গুলাকে সাপ্রেস করে দেয়, বিশেষ করে গ্যাগ রিফ্লেক্সকে ডাউন করে রাখে, হ্যাঁ। তারপরে হলো ওই প্যালিফার্মি, হ্যাঁ বলো। স্টোমাটাইটিস এর জায়গায় মিউকোসাইটিস এরকম আসে। হ্যাঁ, মিউকোসাইটিস আসতে পারে, রাইট, মিউকোসাইটিস এভাবে লিখে রাখতে পারো যারা আছে। এরপর আসলে পালিফার্মিন প্রিভেন্টস ওরাল মিউকোসাইটিস ইন পেশেন্টস। এই যে এটা কি করে, ওরাল যে সেল, ওরা নতুন ভাবে ওরাল সেল মানে রিগ্রো করতে সাহায্য করে, হ্যাঁ। মুখের যেই সেলগুলা ডিস্ট্রয় হয়ে যায় এই ট্রিটমেন্টের ফলে, এই পালিফার্মিন এই মেডিসিনটা মানে ওরাল সেলগুলোকে রিগ্রো করতে সাহায্য করে। অ্যাভয়েড কমার্শিয়াল মাউথ ওয়াশেস। ইয়েস, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা জিনিস যে কমার্শিয়াল মাউথ লাইক লিস্ট্রিন আছে, যেগুলোতে অ্যালকোহল থাকে, এই অ্যালকোহল কন্টেইনিং মাউথ ওয়াশ গুলা তোমার অ্যালকালাইন বেশি থাকার কারণে জ্বালা পোড়া করে, মুখ একদম ছিলে যায়, ধরো কাটা গায়ে লবণের ছিটার মতো, এরকম হয়।
এই জন্য এগুলাকে অ্যাভয়েড করতে বলেছে। অ্যাপ্লাই কিউআই জেলি টু লুব্রিকেট দ্য লিপস। এই কেওয়াই জেলি মানে ঠোঁটকে মানে কি ভেজা রাখতে সাহায্য করে, বুঝছে? আরেকটা হচ্ছে সফট টুথব্রাশ। হ্যাঁ, ইয়েস। আরেকটা আছে সফট টুথব্রাশ, একদম খুবই সফট টুথব্রাশ দিয়ে দাঁত মাজতে বলা হচ্ছে। আসলে হার্ড টুথব্রাশ দিয়ে কখনই দাঁত মাজতে আমি শুনিনি। যত জায়গায় দেখছি কিন্তু সফটের ভাই কথাই দেখছি, তাই না? শুনছো কোথাও? আমি তো পাইনি। না ভাইয়া। হ্যাঁ, তারপরে আসে হলো ডায়রিয়া। ডায়রিয়া হলে কি অ্যান্টি ডায়রিয়াল মেডিকেশন, তার মনিটর ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, গুড পেরিনিয়াল কেয়ার। অ্যালোপেশিয়া হলে কি করবে, যেহেতু র্যাপিডলি ডিভাইড সেল যেগুলা থাকে লাইক নখ চুল এগুলা সব ঝরে পড়ে যায় এই ক্যান্সার ট্রিটমেন্টে, তাহলে কি কাট হেয়ার শর্ট বিফোর ইট ফলস অফ, ইউজ উইগ, অ্যাভয়েড এক্সপোজার টু সানলাইট এটসেট্রা। আরো কিছু জিনিস আহ আমাদের জানতে হবে, সেটা হলো যে এই যে কেমোর যে ড্রাগ, এরা কিন্তু হাইলি ভেসিকেন্ট ড্রাগ। ভেসিকেন্ট ড্রাগ কি? Drugs that can result in tissue necrosis or formation of blisters when accidentally infused into tissue surrounding a vein. যেহেতু এই ড্রাগগুলো হাইলি ভেসিক্যান্ট, এই জন্য এই ড্রাগগুলা দেয়ার জন্য পেরিফেরাল ভেইন, পেরিফেরাল যে ক্যাথেটার, আই মিন পেরিফেরাল যে ডিভাইস, আই মিন ক্যানোলা, এগুলা অ্যাভয়েড করা উচিত, যাতে করে ভেসেল, যেহেতু এটা ভেসিকেন্ট ড্রাগ মানে টিস্যু বা এই ভেইন ডিস্ট্রয় করে দেয়, মানে নেক্রোসিস করে দিতে পারে। সিভি লাইনটা বেস্ট বা বেটার, হ্যাঁ, এই ধরনের ট্রিটমেন্টের জন্য। ডেঞ্জারাস এক্সট্রাপোজিশন ইন বা ইনফিল্ট্রেশন ড্রাগস, কেমোথেরাপিস, ভিনক্রিস্টিন, ডক্সিরুবিসিন মাত্র আমরা জানি অলরেডি, ক্যান কজ টিস্যু ড্যামেজ মানে ভেসিকেন্ট অ্যাট দি সাইট অফ ইনফিল্ট্রেশন, মানে যে সাইডে দিবে সেই সেটা একদম মানে ড্যামেজ করে দিতে পারে এই কেমোথে ভিনক্রিস্টিন, ডক্সিরুবিসিন এটসেট্রা। নরএপিনেফ্রিন বা লিবোফেট, যে গতকালই বলছিলাম, a vasoconstrictor and vesicant which can cause skin breakdown and necrosis. এটা আমরা ইয়েতে এর আগেও পড়েছিলাম কার্ডিয়াকে। হ্যাঁ, নরএপিনেফ্রিন কিন্তু ভ্যাসোকনস্ট্রিক্টর, বিপি প্রমোটিং মানে বিপি বাড়ায় এই ড্রাগটা। হ্যাঁ, তো এরা আমাদের ওই যে এই ক্যানোলাতে দিলে এদেরও এই প্রবলেম হতে পারে, স্কিন ব্রেকডাউন এবং টিস্যু নেক্রোসিস করতে পারে। তো এটা যদি হয়, এই নরএপিনেফ্রিন বা লিবোফেডের অ্যান্টিডোট হলো ফেন্টোলামিন, এর আগেও বলেছিলাম। ব্ল্যান্ড ফুডের কথা বলেছিলাম অলরেডি, ওই যে যেটা কেমিক্যালি মেকানিক্যালি নন স্টিমুলেটিং। এই যে একই কমার্শিয়াল মাউথওয়াশ, মুখের যত্ন, ঠিক আছে। এবার আসি হলো রেডিয়েশন থেরাপি। আমরা প্রায় শুনে থাকি রেডিয়েশন থেরাপি সম্পর্কে, কেমো তো ড্রাগ তো বললামই, এবার আসি রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন থেরাপি এক্সটার্নাল এবং ইন্টারনাল বোথ ভেরি ইম্পর্টেন্ট, দুইটাই কোশ্চেনে আনলিমিটেড টাইম কোশ্চেনে দেখছি। তো রেডিয়েশন থেরাপি আমরা এখন করব যে ইট it uses ionizing radiation. Ionizing radiation to kill or limit the growth of cancer cells. আয়োনাইজিং মানে কি? মানে হলো যে যদি আয়োনাইজড রেডিয়েশন না দেয়, যদি মানে আয়োনাইজিং রেডিয়েশন দেওয়া হয়, তবেই কিন্তু ক্যান্সার, যেহেতু আনকন্ট্রোলড সেল ডিভিশন, এটা তো আমরা আগে থেকেই জানি, তাই না? অনিয়মিত সেল ডিভিশন, তাই না? যদি আয়োনাইজড রেডিয়েশন দেয় তবেই কিন্তু সেলটা মানে আনকন্ট্রোল থেকে কন্ট্রোলড সেল ডিভিশনে পরিণত হয়। হ্যাঁ, এই জন্য আয়োনাইজ সেল রেডিয়েশন দেওয়া হয়। কমন রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স ইউজড ইনক্লুডস কোবাল্ট, কেসিয়াম, রেডিয়াম, আয়োডিন এটসেট্রা। টাইপ অফ এনার্জি রিলিজড ইনক্লুডস আলফা, বিটা and gamma radiation. Alpha is the weakest and cannot pass through the skin, can be blocked by rubber gloves. Beta also cannot pass through the skin and may be used in internal radiation, can be blocked by rubber gloves. But gamma can penetrate any body tissue and can be blocked only concrete or lead.
এই জন্য এই গামা কিন্তু সবচেয়ে পাওয়ারফুল রেডিয়েশন, হ্যাঁ। গামা গামা দিয়ে যে রেডিয়েশনটা দেওয়া হয়, গামা যে কোনো কিছু ভেদ করে যেতে পারে, ইভেন কি কনক্রিটের ব্লক পর্যন্ত। এবং মানে সরি, শুধুমাত্র এটা পারে না হলো কনক্রিটের ব্লক পারে না, আর লেডকে এটা ভেদ করতে পারে না। এই জন্য দেখবা কেমো রুম, তারপরে সিটি স্ক্যান রুমের যে দেয়াল, এগুলা তোমার দেয়া থাকে, লেডের দেয়াল, লেড দিয়ে দেয়াল তৈরি করা হয়, হ্যাঁ। অনেক ভারী হয় লেডের দেয়াল হয়। এবং এই গামা রেডিয়েশনটা যেহেতু টিস্যু বা বোনস এগুলো ভেদ করে যেতে পারে, এই জন্য এটা এক্সটার্নাল রেডিয়েশনে খুবই ব্যবহৃত হয়। এবার আসে হলো মেথড অফ রেডিয়েশন ডেলিভারি, এক্সটার্নাল রেডিয়েশন বাইরে থেকে যে রেডিয়েশনটা দেওয়া হয়। তোমরা কি দেখছো, তোমাদের ব্যক্তিগত কারো অভিজ্ঞতা আছে রেডিয়েশন দেওয়ার ক্ষেত্রে? এই এক্সটার্নাল রেডিয়েশন বিম দেখছো কেউ রেডিয়েশন দিতে? কেমোথেরাপি দেখছি, এটা দেখি নাই। আমি অনেস্টলি দেখিনি, হ্যাঁ। আমিও এটা আমার দেখার দরকার। ভাইয়া আপনার কথা শোনা যায় না। এখন শুনতে পাও নিশ্চয়ই, তাই না? জি। হ্যাঁ, আমি ইয়ারফোনের মাউথ পিসটা সামনে এনে বলতেছি। যখন সামনে এনে বলি তখন শুনতে পাওয়ার। তো এক্সটার্নাল রেডিয়েশন বা টেলিথেরাপি, এটা এটা ভেরি ইম্পর্টেন্ট। এক্সটার্নাল এবং ইন্টারনাল বোথ ইম্পর্টেন্ট, হ্যাঁ। হাই এনার্জি বিম ডিরেক্টলি অ্যাপ্লাইড টু দি এফেক্টেড এরিয়া, মানে, এবং এই এক্সটার্নাল রেডিয়েশন, এই যে দেখো, ধরো প্রোস্টেট ক্যান্সার হয়েছে, একদম সরাসরি প্রোস্টেটের উপরে এই বিমটা রেটা ফালানো হয়। High energy beam directly applied to the affected area and may be administered for 5 days a week. There is no radiation risk to others. সাধারণত এই ধরনের ইয়েতে আদার্সদের কোনো রিস্ক থাকে না। স্কিন কেয়ার ফলোইং রেডিয়েশন, যদি একটা রেডিয়েশন বা হাইলি এরকম ভাবে। আবার আরেকটা আমরা দেখছি যে তোমার অনেক সময় আমাদের ব্রেনেও ক্যান্সার, মানে টিউমার হয় বা ক্যান্সার হয়, তাই না? ব্রেনেও এরকম এক্সটার্নালি তোমার রেডিয়েশন দেওয়া হয়। মাথা তো আর কেটে রেডিয়েশন দেয় না, তখন এই গামা রেডিয়েশন দেওয়া হয়, আই মিন এক্সটার্নাল রেডিয়েশন দেওয়া হয় বাইরে থেকে। মানে রেডিয়েশন একটা স্পেসিফিক সেন্টারে দেওয়া হয়, টার্গেট এরিয়াতে দিয়ে দেওয়া হয়। ওই জায়গাটা, ওই সেল, ওইখানে যে সেলগুলা ক্যান্সার থাকে ওগুলা ডিস্ট্রয় হয়ে যায়। তো আফটার রেডিয়েশন দেওয়ার পর মনিটর ফর স্কিন ব্রেকডাউন, ওয়াশ উইথ ওয়ার্ম ওয়াটার, নো সোপ অর ক্রিম, ঠিক আছে। বাট সোপ মাইল্ড সোপ দেওয়া যেতে পারে, হ্যাঁ। কিপ স্কিন ক্লিন এন্ড ড্রাই, ডু নট ওয়াশ অফ রেডিয়েশন মার্কস। ইয়েস, যেই জায়গায় তোমার রেডিয়েশন দিবে সেই জায়গায় আগে এরকম মার্কিং করে দেওয়া হয়। যেমন এই জায়গাটায় মার্কিং করেছে, এই জায়গায় পড়বে, এই মার্কিংটা যেন নাও খায় পেশেন্ট, হ্যাঁ। ডু নট ওয়াশ অফ রেডিয়েশন মার্কস, তারপরে অ্যাভয়েড এক্সপোজার টু সানলাইট, অ্যাভয়েড পারফিউম পাউডারস অর এনি প্রোডাক্ট কন্টেইনিং অ্যালকোহল। ইয়েস, অ্যাভয়েড পারফিউম কিন্তু অ্যালকোহল থাকে, হ্যাঁ। পাউডার অর এনি প্রোডাক্ট কন্টেইনিং অ্যালকোহল। ডু নট ইউজ ইলেকট্রিক হিটিং প্যাড, হট ওয়াটার বটল অর আইস। মে ইউজ কর্ন স্টার্চ অর অলিভ অয়েল ফর ইচিং। মানে হলো আম, যে জায়গায় রেডিয়েশন হয় ওই জায়গায় মানুষ চুলকায়, তো এই জন্য ওই জায়গাটা ইচিংটা দূর করার জন্য এই অলিভ অয়েল বা কর্ন স্টার্চ এগুলো দেওয়া যেতে পারে, এদের অ্যান্টি প্রুরেটিক এফেক্ট থাকে এই জন্য। অ্যাভয়েড কনস্ট্রিক্টিভ টাইট ক্লথিং গুলাকে অ্যাভয়েড করতে হবে। ইফ স্লাউজিং অকার্স, কভার উইথ স্টেরাইল ড্রেসিং উইথ পেপার টেপ। যদি কখনো বেশি এক্সপোজ থাকে তখন সেখানে তোমার এই কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া, স্টেরাইল ড্রেসিং দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে, হ্যাঁ। আহ রেডিয়েশন বলতে ওই যে তোমার আছে না, ওই কি বলে, এক ধরনের লাইট আছে না বাচ্চারা খেলে, কি লাইট জানি বলে, ওই যে একটা সিঙ্গেল বিন্দুতে যায়। টর্চ লাইট না, এটা কি লাইট বলে? মনে আছে কারো? টর্চ, টর্চ না, লেজার, লেজার। লেজার লাইট, লেজারের মতো অনেকটা। এবার আসলে ইন্টারনাল রেডিয়েশন
ইন্টারনাল রেডিয়েশন এদের একটা ক্ষমতা আছে যেটা আমাদের এই যে দেখো ইন্টারনাল রেডিয়েশন এছাড়া রেডিয়েশন তো অলরেডি পড়ছে যেটা বাইরে থেকে পেশেন্টের কোনো স্পেসিফিক এরিয়া দেয় ইন্টারনাল রেডিয়েশন লাইক সিল্ড ইমপ্ল্যান্টস ওই যে যাদের তোমার প্রোস্টেটে ক্যান্সার হয় তারপরে ইন্ট্রাভেনাসলি রেডিয়েশন দেওয়া হয় এগুলা তো একটু আমরা একটু দেখি এবং ইন্টারনাল রেডিয়েশন কিন্তু আচ্ছা পড়তেছি তো ইন্টারনাল রেডিয়েশন ইনক্লুড সিল্ড এন্ড আনসিল্ড সোর্স সিল্ড এন্ড আনসিল্ড সিল্ড ইমপ্ল্যান্টস বা ব্রাকিথেরাপি আচ্ছা এই সিল্ড ইমপ্ল্যান্টস বলতে বোঝায় এই যে দেখা যায় বিশেষ করে যাদের প্রোস্টেট ক্যান্সার তারপরে ব্লাডার ক্যান্সার হয় না এরকম এগুলো রেডিয়াম নিডলস বলা হয় এগুলাকে রেডিয়াম নিডলস মানে এগুলাই হলো মূলত রেডিয়েশন রেডিয়েশন দেয় এগুলা এগুলা এরকম লেড কন্টেইনারের ভিতরে থাকে এরকম নিডল গুলা লেড কন্টেইনারের ভিতরে থাকে এগুলাকে কি করা হয় যেই জায়গায় তোমার ক্যান্সার আছে ওই জায়গায় ইনসার্ট করে বাইরের থেকে বন্ধ করে দেওয়া হয় এটাই হলো ইন্টারনাল রেডিয়েশন বা এটাকে বলা হয় সিল্ড ইমপ্ল্যান্ট এই ধরনের সিল্ড ইমপ্ল্যান্ট যেগুলা এগুলা সাধারণত আমাদের যে ব্লাড সার্কুলেশন এগুলোর সাথে মিশে না আর যেটা আরেকটা আছে তোমার ইন্টারভেনাসলি মিশে যায় একটু পরে বলতে সিল্ড ইমপ্ল্যান্টস বা ব্র্যাকিথেরাপি রেডিও আইসোটোপ এনক্লোজড ইন এ কন্টেইনার প্লেসড 24 to 72 আওয়ার্স ওই যে মাত্র বললাম যে কন্টেইনারের ভিতরে লেট কন্টেইনারের ভিতরে থাকে এবং এটা বের করে যে জায়গায় ক্যান্সার আছে ওই জায়গায় ঢুকায় দেওয়া হয় রেডিও আইসোটোপ এনক্লোজড ইন এ কন্টেইনার প্লেসড for 24 to 72 hours and doesn't circulate in the body fluids or contaminate the body fluid no need precaution handling with excreta মানে এই ধরনের যে সিল ইমপ্ল্যান্ট গুলা আছে এগুলা এই স্পেসিফিক কোথাও ধরো বডির যে কোনো জায়গায় ইন্টারনালি হোক যেখানেই হোক না কেন যেখানে তোমার ক্যান্সার হয়েছে ওই জায়গাটার ভিতরে এই নিডল গুলো ঢুকে দেওয়া হয় এবং ঢুকে দেওয়ার ফলে এখান থেকে যে রেডিয়েশনটা বের হয় এই রেডিয়েশনটা ওই স্পেসিফিক জায়গাতে কাজ করে এবং এই ধরনের এই রেডিয়েশন গুলাতে কোনো সার্কুলেশনে ছড়ায় না এই রেডিয়েশনটা রেডিয়াম নিডল ইউজ টু ট্রিট ক্যান্সার ইয়েস ভালো একটা উদাহরণ ক্যান্সার সার্ভিক্সে যখন ক্যান্সার হয় না তখন এই ধরনের এই যে রেডিয়াম নিডল দিয়ে দেওয়া হয়। রেডিয়াম নিডল ঠিক আছে রেডিয়াম প্রোস্টেট এটা হলো প্রোস্টেট ক্যান্সারে খুব ব্যবহৃত রেডিয়াম সিডসটা প্রোস্টেট ক্যান্সারে খুব ব্যবহৃত হয় এটা ইউরেথ্রার ভিতর দিয়ে ঢুকায় দেওয়া হয় এবং এটা ওই স্ক্রুটামে গিয়ে পড়ে থাকে তখন প্রোস্টেট ক্যান্সারটা প্রমোট মানে প্রোস্টেট ক্যান্সার ট্রিটমেন্ট এটা রেডিয়াম সিডস ব্যবহৃত হয় আর ক্যান্সার সার্ভিক্স এটাতে তোমার রেডিয়াম নিড খুবই কমন ব্যবহার করা হয় থাকে কোথায় থাকে হলো লেড কন্টেইনারে হ্যাঁ কারণ লেড কি করতে পারে না লেডের ভিতর থেকে রেডিয়েশন বের হয়ে যেতে পারে না হ্যাঁ তো রেডিয়াম নিডল ইউজ টু ট্রিট ক্যান্সার সার্ভিক্স রেডিয়াম সিস্ট ইউজ টু প্রোস্টেট ক্যান্সার এন্ড ব্লাডার ক্যান্সার মাত্রই বললাম নার্সিং কেয়ার ফর পেশেন্ট উইথ রেডিয়াম নিডল তাহলে কিভাবে আমরা ইয়ে করবো মেইনটেইন পজিশন ইন দি বেড elevate the leg to reduce the chance of displacement বা dislodgement দেখো এই নিডল ইনসার্ট করার পরে পাটা বলছে একটু উঠে রাখতে না হলে কি হবে এই সার্ভিক্স থেকে ভেজানা দিয়ে সার্ভিক্স থেকে এই নিডল গুলা বের হয়ে যেতে হবে এই জন্য পাটা একটু উঠে রাখতে বলছে নো অ্যাম্বুলেশন অনলি বেড ব্যান্ড শুড বি প্রোভাইডেড ইয়েস উঠা মানে মুভমেন্ট অ্যাম্বুলেশন মিন্স হাঁটাচলা করা যাবে না জায়গায় স্থানান্তর করা যাবে না এই নিডল দেওয়ার পর বাথরুমে গিয়ে যেতে হলে বেড প্যান ব্যবহার করতে হবে কারণ হাঁটাচলা করতে গেলে নিডল বের হয়ে পড়ে যেতে পারে নার্সিং অ্যাসাইনমেন্ট শুড বি রোটেটেড টু লিমিট এক্সপোজার টাইম টু 30 মিনিটস কেয়ার প্রোভাইডেড বাই শিফট এখানে একটা কাহিনী আছে এখানে হলো একজনের রেডিয়াম নিডল দেয়া আছে তুমি ওই পেশেন্টের সামনে যত বেশি থাকবা তত বেশি তোমার গায়ে রেডিয়েশন ছড়ানোর চান্স তত বেশি থাকবে হ্যাঁ এটাই স্বাভাবিক এই জন্য রোটেশন অনুযায়ী
তোমার রোটেশন অনুযায়ী এই পেশেন্টের এখানে নার্স অ্যাসাইন করা হয়, হ্যাঁ? যে আজ এখন আমি গেলাম 30 মিনিট, আরেকজন যাবে 30 মিনিট, এইভাবে। তাহলে সবাইরই মানে একজন যদি একটানা 1 ঘন্টা থাকে তাহলে তার রিস্ক যতটুকু হাই হবে তার থেকে 30 মিনিট করে প্রত্যেকে থাকলে সবাই রিস্ক ফ্রি থাকবে, এরকম, হ্যাঁ? বিষয়টা এরকম। এবং এই ধরনের কন্ডিশনেই তোমার ক্লাস্টার নার্সিং ব্যবহার করা হয়। ক্লাস্টার নার্সিং হলো যেসব পেশেন্ট খুবই ভালনারেবল, লাইক এই যে এই মানে রেডিয়েশনের বিষয় যেটা, এটা তো খুবই ভালনারেবল পেশেন্ট, তাই না? এই কন্ডিশনে পেশেন্টের সকল কাজ একসাথে করে বের হয়ে যাওয়া, এটাকে বলে ক্লাস্টার নার্সিং। ক্লাস্টার নার্সিং হলো অনেকগুলা কাজ একসাথে রুটিন রুটিন যে টাস্কগুলো থাকে এগুলো একসাথে করে পেশেন্ট থেকে বিদায় নেওয়া। ক্লাস্টার নার্সিং এখানে ব্যবহৃত হয়। ক্লাস্টার নার্সিং সেভারাল রুটিন অর নার্সিং কেয়ার ইভেন্টস টুগেদার rather than spacing them out over time. কেন করা হয়? প্রোভাইড দ্য পেশেন্ট উইথ লঙ্গার রেস্ট পিরিয়ড। এটার ফলে পেশেন্ট অনেক লং টাইম রেস্ট পায়, কোনো প্রবলেম হয় না। এবং এর ফলে আরেকটা উপকার হয় কি, ক্যান রিডিউস দ্য এক্সপোজার টু এ কমিউনিকেবল ডিজিজ অর রেডিয়েশন। এর ফলে কি হয় যে তোমার কমিউনিকেবল ডিজিজ থেকেও তোমার নার্সরা নিরাপদ থাকে এবং রেডিয়েশন থেকেও নার্সরা নিরাপদ থাকে। এক টাইমে অনেক কাজ একত্রে কয়েকজন যখন একসাথে করে তখন এটাকে বলে ক্লাস্টার নার্সিং। আর এটা আমরা কোথায় বেশি করি? একটা হলো রেডিয়েশনে খুবই একটা কমন সিনারি। আর একটা হলো কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে এটা করা যায়, কারণ বারবার আসতে হয় না পেশেন্টের কাছে, হ্যাঁ? এবং এট দি সেম টাইম ইট ক্যান কজ মোর স্ট্রেস। আচ্ছা, এই ক্লাস্টার নার্সিং তো আমরা উপকারিতা তো বুঝলাম, কিন্তু যাদের ইন্টারক্রানিয়াল প্রেশার থাকে বেশি থাকে, যাদের ইন্টারক্রানিয়াল প্রেশার বেশি থাকে তাদের ক্ষেত্রে ক্লাস্টার নার্সিং কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড। কারণ এট এ টাইম অনেক কাজ করলে পেশেন্টের আইসিপি বাড়া পেশেন্টদের ক্ষেত্রে একটা টাইম অনেক কাজ করলে বা ক্লাস্টার নার্সিং করতে গেলে তাদের ইন্টারক্রানিয়াল প্রেশার আরো বেড়ে যায়। এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? এরপর আসলে উইয়ার ডোসিমিটার ব্যাচ মানে হলো যারা তোমার এই ক্যান্সার পেশেন্টের মানে ইন্টারনাল রেডিয়েশন, এই যে সিলি ইমপ্ল্যান্ট বা ব্র্যাকিথেরাপি এগুলা যারা পায়, যেসব পেশেন্টরা পায়, তাদের এখানে যারা কাজ করতে যায়, যেসব নার্স হোক, ডক্টর হোক, ইউএপি হোক, তাদের এখানে ডোসিমিটার ব্যাচ দেয়া থাকে। এটা একটা লেট কন্টেনিং ব্যাচ, হ্যাঁ? এই পেশেন্ট থেকে যে রেডিয়েশন আসে এটা প্রিভেন্ট করে মূলত এই ডোসি ব্যাচ। উই আর লেট শিল্ড টু রিডিউস রেডিয়েশন। লেট শিল্ড, তোমরা সিআর দেখছো? ও ইয়েতে অর্থোপেডিক ওটিতে সিআর্ম দেখছো কেউ? এক প্রকার এক্স রে মেশিনের মতো, সি এর মতো থাকে। দেখো নাই মনে হয়, না? রায়হানও দেখো নাই? দেখছি ভাইয়া। দেখছো? দেখছি ভাইয়া। হ্যাঁ, এই সিআরমও কিন্তু কাইন্ড অফ সিআরএম দিয়ে যখন দেয় না তখন যারা থাকে তাদের এই ডসিমিটার ব্যাজ লাগায় রাখে। কারণ ওই এক্স রে তো রেডিয়েশন হয় না। এরপর আসি হলো আহ দেখি আর কিছু বাকি আছে কিনা। এবং যারা কাজ করে তাদেরকে আলাদাভাবে আবার অনেক সময় পরীক্ষা করতে হয় নিজেদেরকে, হ্যাঁ, মানে মেডিকেল ডক্টর দেখাইতে হয়। ইয়েস। যারা রেডিও থেরাপিতে থাকে তারা সবাই এই একটা স্পেসিফিক টাইমে, ইয়ারলি অথবা কোয়ার্টারলি, তারা এরকম নিজের টেস্ট গুলো করে যে তারাও আক্রান্ত হয়েছে কিনা ক্যান্সারের দ্বারা, কারণ রেডিয়েশন তো, তাই না? নিজেদের নর্মাল ভালো সেল ডিস্ট্রয় করে দেয় কিনা। আরেকটা জিনিস, এই যে আমরা একটু আগে পড়লাম যে কি বলে ইয়ে ক্লাস্টার নার্সিং করবে। এখন কোনো নার্স যদি প্রেগনেন্ট থাকে সে কি করতে পারবে? কি মনে হয়? না, না ভাইয়া। কে না বললো? সাদিয়া বলছে, আরেকজন ফারহানা। ফারহানা। ফারহানা আক্তার, বলো কেন না? কারণ হচ্ছে রেডিয়েশন তো প্লাসেন্টা বের করতে পারে, তো প্রেশার বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্টে প্রবলেম। Yes.
রেডিয়েশন কি করে? রেডিয়েশন সরাসরি লিভার, প্রেগনেন্ট বলো। এগুলোতে এফেক্ট করে বাচ্চা। হ্যাঁ, রেডিয়েশন যখন কোনো নার্স কোনো এরকম রেডিও অ্যাক্টিভ অবস্থায় আছে, আই মিন কোনো পেশেন্টের ভিতরে রেডিয়াম নিডলস বা সিড ইনসার্ট করা আছে, তাকে যদি টেক কেয়ার করতে যায় সেক্ষেত্রে এই রেডিয়েশন মায়ের যেই ফিটাস মানে ফিটাসের ডেভেলপমেন্ট কিংবা অর্গান ডেভেলপমেন্ট মানে ড্যামেজ করে দিতে পারে এবং বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম নিতে পারে। হ্যাঁ, এই কারণে এই যে এখানেই তো আছে, ডু নট অ্যালাউ প্রেগনেন্ট নার্স। এই কারণে ডু নট অ্যালাউ প্রেগনেন্ট নার্স, ঠিক আছে? নার্স শুড নট কেয়ার ফর মোর দ্যান ওয়ান ক্লায়েন্ট উইথ রেডিয়েশন ইমপ্ল্যান্ট অ্যাট ওয়ান টাইম। নার্স কখনোই যেন একজন পেশেন্টের বেশি রেডিয়েশন ইমপ্ল্যান্ট দেয়া আছে এমন পেশেন্টের টেক কেয়ার না করে, মানে নার্স একজনের পেশেন্টই যাতে করে, ঠিক আছে? লিমিট visitors to 30 minutes per day and maintain 6 feet from the source. No visitors under 16. Yes, একটু আগে যে কথা বললাম, 30 মিনিটের বেশি যেন কেউ না থাকে রুমে, পেশেন্টের সাথে কাছাকাছি 30 মিনিটের বেশি যেন না থাকে এবং 6 ফিট দূরত্ব মেনটেন করে। এর ফলে কি হয়, ওই রেডিয়েশনটা একটু মানে স্লো হয়ে যায়, মানে রেডিয়েশনটা অন্যকে এফেক্ট করতে পারে না। এবং বলা হয়েছে যে দেখো, নো ভিজিটর আন্ডার 16, 16 বছরের নিচে যেন কোনো ভিজিটর পেশেন্টের কাছে না যায়। এটা কারণটা হলো রেডিয়েশন যদি রেডিয়েশন এক্সপোজার তোমার আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সরাসরি তোমার এফেক্ট ফেলে। অ্যাট এ টাইম এই রেডিয়েশন আমাদের রিপ্রোডাক্টিভ হেলথেও রিপ্রোডাক্টিভ ডেভেলপমেন্টেও এটা প্রভাব ফেলে। এই কারণে যাদের বয়স 16 বছরের নিচে তাদেরকে এই ধরনের পেশেন্টদের কাছে আসতে দেওয়া উচিত না। কন্ট্রাইন্ডিকেটেড শ্যাল। এটা কোশ্চেন টু হ্যাঁ, কোশ্চেন ব্যাংক ভ্যারি করে। একটা জায়গায় হচ্ছে 18 বছর দিয়ে আছে। হ্যাঁ, এই দু একটা জায়গায় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এটা আসলে এটা রাইট, এটা আমিও এগ্রি করি, বুঝছো? এটা আমিও এগ্রি করি যে কয়েকটা জায়গায় আসলে এরকম হয়েছে, 16 18 এই। সেভ অল বেড লিনেন্স এন্ড ড্রেসিং আনটিল দ্য সোর্স ইজ রিমুভড। ইয়েস, বেশি এই রেডিয়াম নিডলস বা এই রেডিয়াম সিডস থাকা অবস্থায় যে কয়টা মানে বেড লিনেন বা তোশক জাজিম যেটাই হোক না কেন তোমার হবে, মানে ইউজড হবে, সেটা যেন না ফেলানো হয় যতক্ষণ না পর্যন্ত এই রেডিও অ্যাক্টিভ যে নিডলস বা সিডস পেশেন্টের শরীর থেকে বের না করে আনা হয়, তখন কিন্তু এগুলো ফালানো যাবে না। ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডিসলজ, হঠাৎ করে ধরো এই রেডিয়াম সিডস পেশেন্টের প্রোস্টেটে দেয়া আছে, দেখো এই জিনিসটা, এগুলা পেশেন্টের মানে ইউরেথ্রা দিয়ে পেশেন্টের ব্লাডারে পাঠায় দিছে। হ্যাঁ, বাথরুম করতে পেশাব প্রস্রাব করতে গিয়ে রেডিয়াম নিডল যদি পড়ে যায় তখন প্রবলেম আছে। তো এই জিনিসটা বলছে যে ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডিসলজ শুড নট টাচ উইথ বেয়ার হ্যান্ডস। যদি কোনো কারণে এই নিডলস পড়ে যায় বা রেডিয়াম সিডস বের হয়ে যায়, খালি হাতে ধরা যাবে না ওই নিডলস। ইউজ লং ফোরসেপস অ্যান্ড রাবার গ্লোভস। লম্বা ফোরসেপস অথবা রাবার গ্লোভস অ্যান্ড পুট দ্য সোর্স ইন এ লেট কন্টেনার। ইয়েস, এবং এটা যেটা বের হয়ে গেছে এটা আমরা স্টোর করব কোথায়? লেট কন্টেইনারে। কারণটা কি, লেট কন্টেইনার থেকে রেডিয়েশন ছড়ায় না কিন্তু, মাথায় রাখতে হবে। And notify medical doctor if unable to locate the source. Bar visitors and notify medical doctor. Followed by radium implant, sexual activity may resume by 7 to 10 days. রেডিয়াম কি বলে, রেডিয়াম ইমপ্ল্যান্ট, এই যে রেডিয়াম সিডস দেওয়ার পর সেক্সুয়াল অ্যাক্টিভিটি আবার রিস্টার্ট করা যেতে পারে 7 থেকে 10 দিনের ভিতরে। হ্যাঁ, নার্সিং কেয়ার ফর পেশেন্ট উইথ রেডিয়াম সিডস বিটুইন, আচ্ছা, যাদের এই রেডিয়াম বিশেষ করে প্রোস্টেট ক্যান্সারে রেডিয়াম এবং প্রোস্টেট এবং ব্লাডার ক্যান্সারে রেডিয়াম সিরিজ ব্যবহার করা হয় অলরেডি অনেকবার বলতেছি মুখে মুখে। এই বিটুইন 40 থেকে 100টা এরকম সিডস, মানে 100টা সিডস এর মতো দিয়ে দেওয়া হয়, প্লেসড ইন দি সাইট উইথ এ স্পেশাল ইনজেক্টর which become biologically inactive after a period of months. এটা কিন্তু প্রায় মাসখানেক পরে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, তখন রেডিয়েশন থাকে না আর কি। মেন নিড টু উইয়ার লেড আন্ডারওয়্যার হোয়াইল হ্যান্ডেলিং বেবিস ইন ল্যাব। যখন তোমার এই রেডিয়াম সিডস দিয়ে দেওয়া হয় পেশেন্টের ইউরিনারি ব্লাডার বা ইউরেথ্রা দিয়ে প্রোস্টেটে যখন যায়,
তখন তাদের যদি বাচ্চা থাকে তাহলে তাদেরকে টেক কেয়ার করতে গেলে লেড আন্ডারওয়্যার আছে, এই লেড আন্ডারওয়্যার পরে তারপরে বাচ্চার টেক কেয়ার করতে হবে। না হলে কি এই পেশেন্টের শরীর থেকে এই রেডিয়েশন বাচ্চার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কিন্তু ডাউন করে দেবে। হ্যাঁ, তারপর কন্ডম ব্যবহার করতে হবে ফর সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, কারণ অনেক সময় হয় কি এই রেডিয়াম সিডস ইউরেথ্রা দিয়ে বের হয়ে আসতে পারে, তাই কন্ডম ব্যবহার করতে হবে। এবং এই তো এছাড়া আর পড়ার মতো তেমন কিছু নেই এখানে। এবার আসলে আনসিল্ড সোর্স, দেখি কিছু বাকি আছে কি না। এই যে দেখো রেডিয়াম সিডস ইউরেথ্রা দিয়ে ঢুকে, সেটা ঢুকে আস্তে আস্তে প্রোস্টেটে চলে আসছে। প্রোস্টেট between 40 to 100 seeds become biologically inactive after a period of months, need late under আচ্ছা, এবার আসি হলো আনসিল্ড সোর্স, মানে যেখানে কোনো সিল টিল নেই, লাইক ইন্টারভেনাসলি এটা ব্যবহার করা হয় আনসিল্ড সোর্স। রেডিও আইসোটোপ নট encased in a container and it circulates in the body and contaminate the body fluid. Yes, এইখানে যে রেডিয়েশনটা ব্যবহার করা হয়, এটা এটা কোনো সিডস না, এটা কোনো নিডলস না, এটা আইবি ফর্মের রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, যেটা ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়, যে এটা আমাদের বডি ফ্লুইডের সাথে মিশে আমাদের বডি ফ্লুইড কন্টামিনেট করে ফেলে। লাইক কি রেডিও অ্যাক্টিভ আয়োডিন 131 ইউজ টু ট্রিট থাইরয়েড ক্যান্সার। আমরা এর আগেও পড়েছি এন্ডোক্রাইনোলজি থাইরয়েড ক্যান্সার, এখানে এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন ব্যবহার করা হয় এবং এটা হাইলি রেডিও অ্যাক্টিভ। তারপর রেডিও অ্যাক্টিভ সোডিয়াম ফসফেট টু ট্রিট পলিসাইথেমিয়া ভেরা, ঠিক আছে, তখন এটা ব্যবহার করা হয়। নার্সিং কেয়ার, টেক স্পেশাল প্রিকশন ইন হ্যান্ডেলিং উইথ এক্সক্রিটা, যেহেতু এই রেডিয়েশন আমাদের ফ্লুইডকে কন্টামিনেট করে ফেলে, লাইক ভমিট স্টুল ইউরিন এগুলো কন্টামিনেট করে, এই জন্য এগুলা থেকে রেডিয়েশন ছড়াতে পারে। হ্যাঁ, আর যারা তোমার এই রেডিও অ্যাক্টিভ আয়োডিন পায় তাদের তাদের ওয়াশরুমে গেলে ওয়াশরুমের পরে ডাবল ফ্ল্যাশ করতে হয়। এটা আমরা আবার আগত ইয়েতে পড়ছি, এন্ডোক্রাইনোলজিতে পড়ছি, তবে এখানে একটু আমরা এটা একটু রিকল করার চেষ্টা করবো। হ্যাঁ, তো রেডিও অ্যাক্টিভ আয়োডিনের সাইড এফেক্ট কি? অ্যালোপেশিয়া, এটা সকল ইয়েতেই থাকতে পারে। ইচিং, রেডনেস, বার্নিং, উজিং, স্লাউচিং, এনরেকশন, বুডিং, ডায়রিয়া এটসেট্রা হাবিজাবি তো থাকবেই। প্যানসাইটোপেনিয়া, এটা আমরা জানি কেন হতে পারে, পূর্ণ ডিপ্রেশনের কারণে। তারপরে আসি হলো আহ এই তো প্যানসাইটোপেনিয়া। তারপরে আসি হলো ডোজেস, সরি, ফ্যাক্টরস এফেক্টিং রেডিয়েশন, কোন কোন বিষয়গুলা রেডিয়েশনকে এফেক্ট করতে পারে? টাইম অফ এক্সপোজার, শর্টার দ্য ডিউরেশন লেস দ্য এক্সপোজার, যত পেশেন্টের সাথে কাছাকাছি যত কম থাকবা তত বেশি এক্সপোজারের রিস্ক কম। এই জন্যই বলছে যে 30 মিনিটের ভিতরে পেশেন্টের রুমে, যাতে 30 মিনিটের ভিতরে যেন ভিতরেই যেন পেশেন্টের থেকে দূরে থাকা যায়। হ্যাঁ, সকল এই জন্যই ক্লাস্টার নার্সিং এর কথা বলা হয়েছে। ডিস্টেন্স কি? গ্রেটার দ্য ডিস্টেন্স লেস দ্য এক্সপোজার, এই জন্য 6 ফিটের বেশি পেশেন্ট থেকে দূরে থাকতে বলছে, 6 ফিট। শিল্ডিং, ওই যে রাবার গ্লোভস, আলফা এন্ড বিটা, একটা কনক্রিট ও লেড ব্লক গামা এটসেট্রা। পেশেন্টের থেকে ধরো কোনো একটা নিডল পড়ে গেছে বা একটা রেডিয়াম সিট পড়ে গেছে ইউরেথ্রা দিয়ে, ওটা খালি হাতে ধরা যাবে না। এটা মানে তোমার বড় লম্বা ফোরসেপস আছে, বড় বিগ ফোরসেপস, ওগুলো অথবা রাবার গ্লোভস দিয়ে ধরতে হবে। এবং এটা সংরক্ষণ করতে হবে কোথায়? লেড কন্টেইনারে সংরক্ষণ করতে হবে। ডোসেস কি? রেডিয়েশন মেজার্ড ইন RAD, রেডিয়েশন গুলা মেজার কিভাবে করা হয়? RAD, কিউরি, রোন্টাগেন, এভাবে। এগুলো ওদের মানে একক ইউনিট। আমরা যখন ওজন মাপি কি দিয়ে? কেজি, পাউন্ড। আর রেডিয়েশন এগুলো মাপতে হলো র্যাড, কিউরি, রোন্টাগেন এভাবে। হ্যাঁ, ডোজেস অফ রেডিয়েশন ইজ ডিটারমাইন্ড বাই দি টাইপ অফ ক্যান্সার। এক্সাম্পল, লাইক টু রিলিভ দ্য বোন পেন ইন অস্টিওজেনিক সার্কোমা, ডোজ ইজ 1000 রাড, ইন সার্কোমা 7000 রাড। দেখো, এক একটা ক্যান্সারের এক এক রকম তোমার রেডিয়েশন দেওয়া হয়।
লাইক বোন ম্যারোতে যে সরি বোন ম্যারো তো না, এই যে অস্টিওজেনিক সার্কোমা হলো বোন ক্যান্সার, একবারে খুবই হাইলি মেটাস্টেটিক এবং হাইলি স্প্রেডেবল। এই এটাতে তোমার 1000 রাড দেওয়া হয়। আবার ইউং সার্কোমা হলো তোমার কিডনিতে কিডনিতে তোমার ক্যান্সার হয়, সেখানে তোমার 7000 আর রাড দেওয়া হয়, এরকম আর কি। এক এক জায়গায় এক এক মাত্রা রেডিয়েশন দেওয়া হয়। আর লং টার্ম কমপ্লিকেশন কি থাকে এই রেডিয়েশন দেওয়ার ফলে? বাচ্চাদের গ্রোথ ডেভেলপমেন্ট ইয়ে হয়ে যায়। রেডিয়েশন ইন গ্রোথ চিলড্রেন ক্যান কজ স্কোলোসিস অর অ্যারেস্টেড স্কেলেটাল ডেভেলপমেন্ট অ্যান্ড পালমোনারি ফিব্রোসিস। মানে হলো যে তোমার যেসব বাচ্চাদের রেডিয়েশন পায় তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্লো হয়ে যায় এবং স্কোলিওসিস মানে স্পাইন বাঁকায়া যেতে পারে, আর স্কেলেটাল ডেভেলপমেন্ট ইয়ে হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের এই যে ইউং সার্কোমা, এটা হাইলি মেটাস্ট্যাটিক অস্টিওজেনিক ক্যান্সার। আরো কিছু জানার বিষয় আছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন থেরাপি সম্পর্কে, যেটা তোমার ইন্টারভেনাসলি দেওয়া হয় এবং পুরো টোটাল বডি ফ্লুইডকে কন্টামিনেটেড করে ফেলে। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক কোশ্চেন আসে এটা থেকে। রেডিওঅ্যাক্টিভ আয়োডিন থেরাপি প্রিকশনস লিমিট ক্লোজ কন্টাক্ট অ্যান্ড টাইম স্পেন্ড উইথ প্রেগনেন্ট ওমেন অ্যান্ড চিলড্রেন। ইয়েস, যাদের রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দেওয়া হয়েছে তারা যেন তাদের কাছাকাছি প্রেগনেন্ট ওমেন অথবা চিলড্রেন থেকে দূরে থাকে। সেপারেট টয়লেট, ইয়েস, তাদের টয়লেটটা সেপারেট করে ফেলতে হবে। শুড ফ্লাশ 2 to 3 টাইমস। ওয়াশরুমে ব্যবহার করার পরে 2 থেকে 3 বার ফ্লাশ করতে হবে। এটা খুবই কোশ্চেনে পাইছি আমি। ইউজ ডিসপোজেবল কাপস, ওয়ান টাইম কাপ রাখতে হবে, কারণ তাদের যে ফ্লুইড, মুখের লালা, কাশি দিলে এগুলা সবই হাইলি রেডিও অ্যাক্টিভ থাকে। কারণ এই রেডিও অ্যাক্টিভ আয়োডিনটা আমাদের বডি ফ্লুইডকে কন্টামিনেট করে ফেলে। এই জন্য ওয়ান টাইম ব্যবহার করা ভালো। ডু নট শেয়ার ফুড দ্যাট কুড ট্রান্সফার স্যালাইভা, স্লিপ ইন সেপারেট বেড, ডু নট সিট নিয়ার আদার্স ফর প্রলং টাইম ইন ট্রেনস, ফ্লাইটস এটসেট্রা। কারণ নিজের শরীরে যেহেতু টোটাল বডি ফ্লুইডই তো সে টক্সিক করে ফেলে, এই জন্য তার রেডিয়েশনটা পাশে যে থাকে তাকেও সরাই দিতে পারে। আফটার রেডিওঅ্যাক্টিভ আয়োডিন থেরাপি, নো ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং শুড বি স্টপড 6 weeks বিফোর থেরাপি টু প্রিভেন্ট রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ফ্রম অ্যাকুমুলেটিং ইন ব্রেস্ট। ইয়েস, বাচ্চার বাচ্চাকে দুধ খাওয়া 6 সপ্তাহ আগেই বন্ধ করে দেবে দুধ খাওয়ানো। রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দেওয়ার 2 সপ্তাহ আগে, সরি 6 সপ্তাহ আগেই, মানে মোটামুটি 1.5 মাস আগেই বন্ধ করে ফেলতে হবে। রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দেওয়ার 6 সপ্তাহ, 1.5 মাস আগে বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করে দিতে হবে। রেডিওঅ্যাক্টিভ আয়োডিন কি আমাদের বোনস লম্বা হয় হলো এই জায়গা থেকে, এপিফাইজিয়াল প্লেট বলা হয়। হ্যাঁ, এপিফাইজ, এই জায়গাকে ডিস্ট্রয় করে দেয় রেডিয়েশন। ঠিক আছে। আহ, এবার ক্যান্সারের আরেকটা ট্রিটমেন্ট হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। আমরা প্রায়ই শুনি যে ব্লাড ক্যান্সার হলে এটা করা হয়, এটা আমরা তো প্রায় শুনে থাকি। তো চলো আমরা এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্পর্কে জেনি। প্রথমেই আসি হলো কোথায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয়? লিউকেমিয়াতে, মানে ব্লাড ক্যান্সারে, ইমিউনো ডেফিসিয়েন্সিতে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, একটা এক প্রকার অ্যানিমিয়া আছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, আমরা একটু পরেই জানতে পারি। অ্যাপ্লাস্টিক, তারপর মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমা হলো যে মানে বোনসে যখন তো বোন ক্যান্সার, মাল্টিপল মায়োলোমা মানে বডির বিভিন্ন বোনসে ক্যান্সার হয়। ঠিক আছে। এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমাদের বোনসের ভিতরে যে ওইটা প্রথমেই আসলে সোর্স কি? অটোলোগাস। অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন মানে হলো পেশেন্ট ইজ ট্রান্সপ্লান্টেড উইথ ওন হারভেস্টেড বোন ম্যারো ইজ কালেক্টেড ডিউরিং দ্য পিরিয়ড অফ রিমিশন। মানে হলো অটোলোগাস শব্দের অর্থ হলো সেম সোর্স। লিখে রাখতে হবে, সংক্ষেপে যদি লিখতে চাই এটা লিখে রাখতে হবে। অটোলোগাস মিন্স সেম সোর্স। মানে হলো আল্লাহ না করুক ধরো কারো ক্যান্সার হয়েছে, হ্যাঁ, ক্যান্সারের রিমিশন এন্ড এক্সারবেশন থাকে, এটা আমরা সবাই জানি। যখন রিমিশন পিরিয়ডে থাকে, পেশেন্ট যখন ভালো থাকে, তখন তার শরীরের থেকে বোন ম্যারো নিয়ে তার যেই সাইডে তোমার ক্যান্সার আছে বা নিজের রিমিশন অবস্থায় যে বোন ম্যারো কালেক্ট করা হয় সেটাই এক্সারবেশন হলে সেই বোন ম্যারো পেশেন্টের শরীরে ইনজেক্ট করে দেওয়া হয়। এইভাবে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কাজটা করে। এটা হলো অটোলোগাস, নিজের শরীর থেকেই যখন করা হয়। এরপর আসলে সিনজেনিক।
সিনজেনিকটা হলো ট্রান্সপ্লান্ট বিটুইন আইডেন্টিক্যাল টুইনস। মানে হলো যে যারা টুইন তাদের থেকে তোমার এই ইয়েটা মানে আম, কি বলে মানে বোন ম্যারোটা নিয়ে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা। এবং এদের একটা সুবিধা আছে, এই আইডেন্টিক্যাল টুইনস থেকে যদি নেওয়া হয়, এদের একটা সুবিধা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পরে যে রিজেকশন হয় না, বোন মানে ট্রান্সপ্লান্ট রিজেকশন, এটা খুবই কম হয় সিনজেনিকে। ঠিক আছে। আর অটোলোগাসে খুবই রেয়ারলি তোমার, কারণ নিজের শরীরেরই তো, এই জন্য খুব একটা ইয়ে হয় না। তবে সিনজেনিকে তার থেকে তুলনামূলক কম। আর অ্যালোজেনিকে হওয়ার চান্স বেশি থাকে। হ্যাঁ, অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট ফ্রম জেনেটিক্যালি নন আইডেন্টিক্যাল পার্সন, মোস্ট কমন বিটুইন সিবলিংস অর প্যারেন্টস। তোমার নিজের শরীর এবং তোমার আইডেন্টিক্যাল টুইনস বাদে বাকিগুলোতে ট্রান্সপ্লান্ট রিজেকশন হওয়ার চান্স থাকে। ঠিক আছে। তারপরে হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। পারফর্ম ডিউজ স্টেম সেল ডিরাইভড ফ্রম কর্ড ব্লাড, পেরিফেরাল ব্লাড, অ্যামনিওটিক ফ্লুইড অর বোন ম্যারো। এটা উন্নত বিশ্বে খুব হয় এরকম যে তোমার আম, কি বলে, একটা বেবি যখন জন্মগ্রহণ করে তার কর্ডের ভিতরে যে ব্লাড থাকে, এই ব্লাডটাকে স্টোর করে ব্লাড ব্যাংকে স্টোর করে রাখা হয় বছরের পর বছর। এই বেবির ভবিষ্যতে যদি কখনো ক্যান্সার হয়, তখন এই জন্মের সময় যে কর্ড ব্লাডটা ব্যবহার করেছিল, এই কর্ড ব্লাডটাই তার শরীরে আবার রি-ইনজেক্ট করা হয়, মানে প্রসেসের মাধ্যমে। এবং এটাকে বলে স্টিম সেল, হেমাটোপয়েটিক স্টিম সেল ট্রান্সপ্লান্ট। এটা আমাদের নিজস্ব বডি ব্লাড দিয়েও করা যায়, অ্যামনিওটিক ফ্লুইড দিয়েও করা যায়, এবং নিজের বোন মেরো দিয়েও করা যায়। এটা খুবই অ্যাডভান্স লেভেলের প্রসিডিউর, খুবই অ্যাডভান্স লেভেলের প্রসিডিউর এটা। হ্যাঁ, আমেরিকাতে এটা শুনলাম এটা করে, খুবই ব্যয়বহুল। নিজের বোন মেরো বছরের পর বছর সংরক্ষণ করে। তোমরা নিশ্চয়ই অনেক কিছু শুনলে বা হয়তো বা, যে বিভিন্ন গায়ক গায়িকা তাদের হাত পা, যেমন মেসির পা নাকি ইন্স্যুরেন্স করা। ঠিক আছে। ওই জেনিফার লোপেজের গলা ইন্স্যুরেন্স করে এরকম, তাদের এই তাদের বডিও এরকম ইন্স্যুরেন্স করে, বা তাদের অর্গানগুলো এরকম ইন্স্যুরেন্স করা থাকে। হ্যাঁ। এই যে কর্ড ব্লাড ব্যাংক, বাচ্চা হয়েছে তখন এই কর্ড ব্লাড কেটে টেনে তোমার একটা এই রেখে দিচ্ছে, এরপরে তোমার এটা বিভিন্ন কেমিক্যাল পদ্ধতি ব্যবহার করে এটা এই তোমার ইয়ে ব্যাংকের ভিতরে রেখে দিচ্ছে, এটা বছরের পর বছর এখানে থাকে। কখনো যদি ভবিষ্যতে প্রয়োজন হয় এই বেবির বা এই লোকের, এই বেবি যত একসময় বড় হয়ে যায়, তার ক্যান্সার হলে এই তার নাম অনুযায়ী এই কর্ড ব্লাড ব্যবহার করে তার আবার ইনজেক্ট করে দেওয়া হয়। এটা কর্ড ব্লাড স্যাম্পলিং। ঠিক আছে। চলো আমরা একটা